দিল্লির ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ ও আটকে রাখার তথ্য ঠিক নয়, জামালের উপদেষ্টা ডাক্তার জাহেদ। শুধু ভারত নয়, আত্মসম্মান বিকিয়ে কোনো দেশের সঙ্গেই কাজ করবে না বাংলাদেশ। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে আমিরাতে দুদকের চিঠি স্বরাষ্ট্র হয়ে পাঠাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইন্টারপোলের স্থানীয় প্রতিনিধির সঙ্গে বৈঠক। নানা সীমাবদ্ধতার মধ্যেই জনপ্রত্যাশা পূরণে কাজ করছে সরকার। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। মিথ্যা খবর প্রচার রুখতে চলছে আইনি ভিত্তি তৈরির কাজ। লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার, অভিযুক্তকে ছিনিয়ে নিতে ডিসিএসপির গাড়িতে হামলা। পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে আহত 30। নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত 1। এবং দোকানিকে কুপিয়ে ছিনতাই, আস্তানায় অভিযানে গেলে রাজধানীর আদাবর থানার ওসি এসআইকে জখম। পাল্টা গুলিতে আহত 2, আটক 4 জন। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সাব্বির মিথুন, যাচ্ছি তার কাছে। মিথুন, আপনাকে স্বাগত জানাই। হাজারো কোটি দর্শক প্রত্যাশায় আছে আর্জেন্টিনা আগামীকাল সকাল 7টায় জিতে যাবে। কি অবস্থা আর্জেন্টিনা টিমের, কিভাবে তারা আসলে খেলার চিন্তা করছেন? প্রত্যাশাটা তো বেশি, জাফর, যেমনটা আপনি জানেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তো প্রত্যাশা বেশিই থাকবে এবং তুলনামূলক কিছুটা সহজ গ্রুপে পড়ার জন্য কিন্তু প্রত্যাশাটা বেশি হওয়ার একটা কারণ। তবে সব মিলিয়ে আর্জেন্টিনার জন্য যদি আপনি ফুটবলটা ঠিকভাবে ফলো করেন তাহলে কিন্তু এই পরীক্ষাটা মোটেও সহজ হতে যাচ্ছে না। আফ্রিকার যে আলজেরিয়া, তারা কিন্তু একটা কঠিন পরীক্ষা নেবে, সেই সাথে তারা একটা লম্বা সময় পরে বিশ্বকাপে খেলতে আসছে, ছেড়ে কথা বলার কোনো সুযোগ নেই। আমরা যেটা দেখেছি যে ব্রাজিল এবং মরক্কো 6 এবং 7 নম্বর দল, তাদের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সেখানে আর্জেন্টিনা 1 নম্বর দল 28 নম্বর দলের সাথে খেলছে। তাহলে আপনি বলছেন ছেড়ে কথা বলার সুযোগ নেই, কেন মনে হচ্ছে? র্যাঙ্কিং কোনোভাবেই এখন এখানে প্রায়োরিটি নেই। গতকালকে আপনি দেখছেন যে কেপ ভার্দে অঘটন ঘটিয়েছে, উরুগুয়েকে থমকে দিয়েছে সৌদি আরব, তাছাড়াও সব ছোট দলগুলো ফাইট দিচ্ছে। বিশ্বকাপের মঞ্চে আসলে এগুলো নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ নেই। আমি যদি আর্জেন্টিনার ফরমেশনের কথা বলি, যেখানে আসলে একটা ইনজুরি জর্জরিত স্কোয়াড নিয়ে তিনি এসেছিলেন এবং যেখানে ধারণা করা হচ্ছে গতকালকে সংবাদ সম্মেলনের পরে যে মোটামুটি একটা ফিট 11 স্ক্যালোনি সাজাতে যাচ্ছেন, যেখানে আসলে সব থেকে বেশি একটা অনিশ্চয়তা হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরোকে নিয়ে। একটা লিগামেন্টের ইনজুরি কাটিয়ে এসেছেন রোমেরোকে, ধারণা করা হচ্ছে প্রথম 11-এ থাকবেন, যদিও বা সে কোনো ফ্রেন্ডলি ম্যাচে ছিলেন না। মেসি অবশ্যই শুরুতে থাকতে যাচ্ছেন, লিওনেল স্ক্যালোনি তার সব থেকে বড় অস্ত্রকে এই ম্যাচের শুরুতেই রাখবে। এছাড়া আসলে আর্জেন্টিনা স্ক্যালোনির সব থেকে পছন্দের যে ফরমেশন 4-3-3-তেই দলটা সাজাবেন, যেখানে আসলে একদম টপে আমরা যাকে নিয়ে সব থেকে বেশি আলোচনা করছিলাম, হুলিয়ান আলভারেজ থাকবে কি থাকবে না, তা থাকার সম্ভাবনা একেবারেই কমে গেছে। যেখানে লাউতারো মার্টিনেজ থাকবে একদম স্ট্রাইকার হিসেবে এবং তার পাশে এক পাশে থাকবে থিয়াগো আলমাদা, অন্য পাশে লিওনেল মেসি। এবং যেমনটা আপনি জানেন এমএলএস খেলার কারণে লিওনেল মেসি কিন্তু এই কন্ডিশন সব থেকে ভালো বোঝেন। এই দলের ভবিষ্যৎ কতটুকু কিভাবে হবে সেটাও কিন্তু আসলে মেসির উপরে অনেকটাই নির্ভর করবে। এমই খেলছেন, এটি একটা সুসংবাদ কিনা আর্জেন্টিনা? ডেফিনেটলি বড় সুসংবাদ। এবং সে যে ধরনের ইনজুরিতে পড়েছিলেন তার ক্লাব ক্যারিয়ারের শেষ ম্যাচটাতে, তাতে ধারণা করা হচ্ছিল যে সেই ফ্র্যাকচারের পরে শুরুর ম্যাচে পাওয়া যাবে না এবং যদি এমি মার্টিনেজ সেখানে না থাকতো আর্জেন্টিনার জন্য কিন্তু একেবারেই কষ্ট হয়ে যেত। তবে আলজেরিয়ার ফরমেশন নিয়ে আমি কথা বলতে চাই, খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। সবাই মনে করবেন আফ্রিকান একটা কান্ট্রি, সম্ভবত র্যাঙ্কিং অনেক পিছিয়ে আছে। তবে আপনি যদি স্কোয়াডটার দিকে তাকান, তাদের যে ফার্স্ট 11টা সাজাতে যাচ্ছে 4-2-3 অন ফরমেশনে, সেখানে কিন্তু সবগুলো প্লেয়ার ইউরোপের ভালো ভালো দলে, ইউরোপের ভালো ভালো ক্লাবে খেলে এবং তার মধ্যে সব থেকে বড় তারকা রিয়াদ মাহরেজ 5 বার ইপিএল শিরোপা জিতেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, ইপিএল শিরোপা জিতেছেন দুটো ভিন্ন দলের হয়ে এবং তার অভিজ্ঞতাটা কিন্তু এই দলের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি আমি বলি একদম সেন্ট্রাল মিডফিল্ডে থাকা মৌসা এবং আমৌরা, তারাও কিন্তু একটা বড় রোল প্লে করতে পারেন। তাদের ফরমেশনের সব থেকে প্লাস পয়েন্টটা হচ্ছে কি, যখন তারা ডিফেন্সিভ হবেন তখন রিয়াদ মাহরেজে কিন্তু তাদের ডিফেন্সে সাহায্য করবেন, আমৌরাও নিচে নেমে যাবেন। তবে এর মাধ্যমে এটা মনে করবেন না যে আলজেরিয়া আসলে খুবই ডিফেন্সিভ ফুটবল খেলবে, তারা আসলে কাউন্টার অ্যাটাকের অপেক্ষায় থাকবে। আর্জেন্টিনা যখন অ্যাটাকে গিয়ে কোনোভাবে বল লুজ করবে তখন তারা সেটাকে আসলে কাউন্ট করে তারা অ্যাটাকে যেতে চাইবে। এই দলটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা হতে পারেন লুকা জিদান। আমরা দেখেছি গোলকিপাররা অবিশ্বাস্য ধরনের অতিমানবীয় পারফরমেন্স দিচ্ছেন। জিনেদিন জিদানের সন্তান, তার আসলে আলজেরিয়ার জার্সিতে ডেবু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বিশ্বকাপে এবং সে যদি আর্জেন্টিনার সামনে দেয়াল হয়ে দাঁড়াতে পারেন শুরুর ম্যাচে, অঘটন ঘটলেও ঘটতে পারে। আপনাকে সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই। লিওনেল মেসি গতবার বিশ্বকাপ জিতেছেন, তিনি পিএসজিতে খেলতেন, তার মালিক ছিল কাতারের, বিশ্বকাপ হয়েছিল কাতারে। এবার আপনি বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র লিওনেল মেসি চিনেন এবং এই বিশ্বকাপের আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এফসি মিয়ামির হয়ে খেলছেন। সো এবারও কি আসলে এই কারণে তার বিশ্বকাপ জেতার সম্ভাবনা তৈরি হয় কিনা? একটা কোইন্সিডেন্ট হতে পারে, একটা খুবই ইন্টারেস্টিং একটা কোইন্সিডেন্ট। এবং এখানে আসলে মেসিকেও কিছুটা কৃতিত্ব দেওয়া উচিত, কারণ তার যে পরিকল্পনা, সে জানতেন 2026 বিশ্বকাপ কোথায় খেলতে হবে। তার কাছে অনেকগুলো অপশন ছিল, রোনালদোর মতন সৌদি প্রো লিগে যাওয়ার সম্ভাবনা ছিল, সুযোগ ছিল, ভালো অঙ্কের টাকার অফার ছিল। তবে সে কিন্তু আসলে সেই এমএলএসটা বেছে নিয়েছে, 4 বছর একটা প্রস্তুতি নিয়েছে।
এবং সেই কন্ডিশনে মানিয়ে নেওয়ার কারণেই কিন্তু তার দলকে সে খুব ভালোভাবে গাইড করতে পারবে। সেখানে আরেকজন হতে পারে দীপলও কিন্তু তাকে সাহায্য করবে। আর্জেন্টিনার আগেই কিন্তু আরেকটা খেলা আছে আজ রাতে ফ্রান্সে, এবং Exactly. এটি একটি খুব গুরুত্বপূর্ণ খেলা। এই খেলার কি অবস্থা? জাফর, এই ম্যাচটাও খুব গুরুত্বপূর্ণ, সেনেগালের বিপক্ষে তারা খেল। দর্শক প্রতিবেদনটা দেখছিলাম জাফর, যেমনটা দেখলেন প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা কিন্তু কম নয় এবং তারাও চাচ্ছে ভালো পারফরমেন্স করে সেনেগালের বিপক্ষে। বাংলাদেশেও ফ্রান্সের অনেক সমর্থক আছে, Exactly, এবং exactly. ফ্রান্সের আসলে কতটুকু সম্ভাবনা আছে? এবং ফ্রান্সের জন্য কঠিন হবে, যেমনটা আমরা এই প্রতিবেদনে শুনছিলাম প্রবাসীরা বলছেন যে আসলে ভালো ফুটবল খেলার বিকল্প নেই। আপনি যেমনটা জানেন আফকন ফাইনালিস্ট সেনেগাল কঠিন ফুটবল খেলবে এবং ফ্রান্সের জন্য আসলে সহজ হবে না মোটেও। এর বাইরেও কিন্তু ইউরোপিয়ান ফুটবলের বাইরে আফ্রিকান ফুটবলের যে শক্তি, সেই শক্তির সাথে আসলে ফ্রান্স কিভাবে পাল্লা দিবে বলে মনে করছেন? প্রচন্ড রকমের ফিজিক্যাল ফুটবল হবে এখানে, সেই সাথে গরমের মানিয়ে নেওয়ার একটা ব্যাপার রয়েছে। ফ্রান্সের ফুটবলাররা ম্যাক্সিমাম ইউরোপিয়ান ক্লাবে খেলে, তাদের জন্য আসলে এই ধরনের পরিবেশ খুব একটা স্বাচ্ছন্দ্যের নয়। তবে সবগুলো দলই আসলে সপ্তাহের বেশি ধরে ক্যাম্প করছে, কন্ডিশনটা খুব একটা প্রতিবন্ধকতা হবে বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ আপনাকে মিথুন, আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাব্বির মিথুন, জানাচ্ছিলেন বিশ্বকাপে আগত যে দুটি ম্যাচ ফ্রান্স এবং আর্জেন্টিনার, সে বিষয়ে বিস্তারিত। এবার অন্য প্রসঙ্গ। নানা সমস্যা সীমাবদ্ধতার মধ্যেও সরকার জনপ্রত্যাশা পূরণে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রতিহিংসা ভুলে কাজ করার জন্য দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। বিকেলে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন সরকার প্রধান। বলেন, মিথ্যা খবরের প্রচার ঠেকাতে আইনগত ভিত্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। সরকার গঠনের পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে আমন্ত্রিত ছিলেন দীর্ঘদিন ধরে বিএনপির সংবাদ সংগ্রহ করা গণমাধ্যম কর্মীরা, ছিলেন প্রধানমন্ত্রী বিটের সাংবাদিকরাও। সাথে কথা বলেছেন দুপুরে। সাংবাদিকদের সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজ করেন তারেক রহমান। তিনি বলেন, নানামুখী সীমাবদ্ধতা সত্ত্বেও জনপ্রত্যাশা পূরণে কাজ করছে তার সরকার। প্রচুর সমস্যা, প্রচুর লিমিটেশন, অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন শ্রেণী পেশা মানুষের প্রত্যাশা অনেক বেশি। সো অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বের। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। তিনি জানান, প্রতিহিংসা ভুলে কাজ করতে বদলাতে হবে দৃষ্টিভঙ্গি। চিন্তা কিছুটা আমরা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সাথে হয়েছে। আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেটা আপনি ফেরত পাবেন বা একদম আগের মতন হয়ে যাবে? হবে না। তাহলে আমরা আমাদের সেই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে, ঠিক আছে, আমরা কি করতে পারি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কি করতে পারি বা পারি না পারি সেটা হচ্ছে পরের ব্যাপার। অন্তত চেষ্টা তো করতে পারি, আমরা সাকসেসফুল হওয়া পরের ব্যাপার। মিথ্যা খবরের প্রচার ঠেকাতে আইনগত ভিত্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা একটা বেটার পরিবর্তন করতে চাই, কিন্তু বেটার পরিবর্তন আমি একা পারবো না, আমার সরকার একা পারবে না। আপনিও এই দেশের অংশ, আপনিও এই সমাজের অংশ, আমাদের সকলকে মিলেই হতে পারে। হ্যাঁ, আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলেন, কিন্তু ভুলটাকে আপনি যদি এমনভাবে উপস্থাপন করেন যে পত্রিকার কাটতি বাড়ানোর জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে, সেটা তো তাহলে উভয়ের জন্যই বোধহয় একটা সময় ক্ষতি বয়ে আনবে। মানুষের কল্যাণ নিশ্চিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠভাবে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আগের সরকারের আমলে দুর্নীতির সঙ্গে অপচয় হয়েছে, তাই চলমান প্রকল্প বিচার বিশ্লেষণ করে পুনরুজ্জীবিত করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। একনেক সভায় বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রামের আনোয়ারায় চীনা ইকোনমিক জোন সহ 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে 100 উপজেলায় 1টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প। চট্টগ্রামের আনোয়ারায় প্রায় 800 একর জমিতে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই মেগা প্রকল্প নির্মাণে একনেক ইতিমধ্যে 4189 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে। এর লক্ষ্য বিপুল বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং অন্তত 1 লাখ মানুষের কর্মসংস্থান। মঙ্গলবার সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির 5ম সভায় নতুন পুরাতন মিলে 5টি প্রকল্পে 7,003 কোটি 36 লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, 60 ভাগের উপরে সম্পন্ন হওয়া প্রকল্পগুলো দ্রুততার সঙ্গে শেষ করা হবে। 60 ভাগের নিচে যেগুলো আছে, বিশেষভাবে 30-এর নিচে যেগুলো আছে, সেগুলোকে যতটা রিস্কোপিং করা যায় এবং সবুজ পাতার যে প্রকল্পগুলো তার সাথে ইন্টিগ্রেট করা যায়, তার জন্য আমরা কাজ করছি। প্রতিমন্ত্রী বলেন, পতিত সরকারের আমলে দুর্নীতির পাশাপাশি অপচয় হয়েছে অনেক বেশি। প্রত্যেকটা জায়গায় তদন্ত করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি, যাতে করে এগুলো চিহ্নিত করতে পারি। কেবলমাত্র ওই প্রকল্পের বিষয়কেই চিহ্নিত করার জন্য না, ভবিষ্যতে যাতে এরকম আর কিছু না হতে পারে তার জন্য আমরা আসলে এখান থেকে বলা চলে যে
প্রয়োজনীয় লেসনগুলো নিচ্ছি। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে 3টি প্রকল্প পাশ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 1টি উপজেলায় 1টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয় একনেক সভায়। এই প্রকল্পটি প্রথমে সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। হুশিনে সহায়তার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে আটক 7। একের পর এক ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি। সংসদে আলোচনায় গড়িমসির অভিযোগ বিরোধী দলের। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। লালমনিরহাটে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আটকের পর তাকে ছিনিয়ে নিতে ডিসিএসপির গাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। এদিকে নরসিংদীতে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। দাউ দাউ করে জ্বলছে আগুন। এ আগুন 7 বছরের শিশু হত্যার প্রতিবাদের আগুন। মঙ্গলবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে নিখোঁজের একদিন পর 7 বছরের শিশু নন্দিনী রানীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত বিধানের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেয়া হয়। অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি ভাঙচুরও করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন পুলিশ। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক সহ অন্তত 30 জন আহত হন। যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের নীলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে জবা মেম্বার ও আলাল মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 5 জন আহত হন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় অনিক নামে একজন মারা যান। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দোকানিকে কুপিয়ে ছিনতাই, জড়িতদের ধরতে আস্তানায় অভিযানে গেলে আদাবর থানার ওসি ও এসআইকে কুপিয়ে জখম। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে এ ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে আহত হয়েছে 2 ছিনতাইকারী। গ্রেফতার করা হয়েছে 4 জনকে। মঙ্গলবার সকাল 9টা আদাবর থানা এলাকায় একটি বিকাশের দোকানে ঢুকে এভাবেই করে ছিনতাই। অভিযোগ পেয়ে দিনভর অভিযান শেষে বিকেলে জড়িতদের ধরতে আদাবর থানা পুলিশ অভিযান চালায় ঢাকা উদ্যানের তুরাগ হাউজিংয়ে। ডেল্টা অ্যাপারেলসের পেছনের গলির এই ঘরটিতে ঢুকতেই পুলিশের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ছিনতাইকারীরা। আহত হন আদাবর থানার ওসি ও এসআই। পুলিশের পাল্টা গুলিতে আহত হয় 2 ছিনতাইকারী। গ্রেফতার করা হয় 4 জনকে। আমাকে দেখি ওরা চাপাতি দিয়ে কোপ শুরু করে, তখন আমি হাত দিয়ে ঠেকাই। আমার হাতে এক হাতে পিস্তল ছিল, তবে সাথে সাথে যা করলে আমার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। 3 জন ওরা, যেহেতু আমি একা, আমি আত্মরক্ষার্থে আমার কাছে যে পিস্তল ছিল, পিস্তল দিয়ে আমি গুলি করি। এই গুলিতে 2 জন ছিনতাইকারী আহত হয় এবং আমরা ঘটনাস্থলে 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। রিক্সার গ্যারেজে ঢুকে দেখি যে চোরা রুবেল, যে ওর হাতে চাপাতি আর ছাড় হচ্ছে ওকে জড়াই ধরে এই যে পিছনে যে খাটটা আছে ওইটার উপরে শুয়ে পড়ে, আর ওর চাপাতি আবার দিল আমিরের কাছে। ওরা 4 জন ছিল এখানে। এরপর দ্রুত চিকিৎসা নেন আহতরা। আহত ও আটক ছিনতাইকারীদের চিকিৎসার জন্য পাঠানো হয় সোহরাওয়ার্দী মেডিকেলে। পুলিশ জানায় আটক ছিনতাইকারীদের প্রায় প্রত্যেকেই 10 থেকে 12টি মামলার আসামি। প্রত্যেকের 10টা-12টা করে মামলা আছে এবং এরা প্রফেশনাল ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। পরে ঘটনাস্থলে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের এই সাহসী অভিযানের মাধ্যমে ছিনতাইকারীদের প্রতি 0 টলারেন্সের বার্তা দেন তারা। ছিনতাইকারী 4 জন, আরও অনেকেই আছে। আমরা সবসময় বলে আসছি যে আমরা চলমান অভিযান চলছে, যে আমরা প্রায় ইতিমধ্যে গত মে মাসের 1 তারিখ থেকে আমাদের অভিযান চলছে। আমরা প্রায় 1000-এর উপরে আমরা বিভিন্ন সাদাবাজ ছিনতাইকারী ধরেছি। তো আজকে যারা এই ঘটনার সঙ্গে যারা আছে এদের সঙ্গে আমরা এদের জিজ্ঞাসাবাদ করব। এদের সঙ্গে যারা লিঙ্ক আছে বা অন্য যারা এদের সঙ্গে সম্পৃক্ত আছে তাদের
বিরুদ্ধে আমরা অভিযান করবো এবং তাদেরকে অ্যারেস্ট করবো অবশ্যই। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাতের সময়। দিল্লি বিমানবন্দরে 2 ঘন্টা বসিয়ে রাখার প্রতিবাদে দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বলেন, কেবল ভারত নয়, আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো দেশের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে না সরকার। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনায় 2 দেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 18 মাস শেষে সম্পর্ক পুনরুদ্ধারে একযোগে কাজ শুরু করে বাংলাদেশ ভারত। বিএনপি সরকার গঠনের পর ইতিবাচক মনোভাব নিয়েই এগিয়ে যাচ্ছিল দুপক্ষ। তবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা দেয়ায় ফের আলোচনায় দুদেশের সম্পর্ক। এরই মধ্যে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে নয়াদিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে মুখ খোলেন ডাক্তার জাহিদুর রহমান। বলেন, ব্যক্তি হিসেবে নয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে হেনস্থার শিকার হওয়ার প্রতিবাদে ভারতে প্রবেশ না করে দেশে ফিরে আসেন তিনি। তবে আটক করে জিজ্ঞাসাবাদের তথ্য সঠিক নয়। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন, একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা আর করিনি। আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। অনাকাঙ্ক্ষিত আচরণের জেরে 2 দেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলেও জানান উপদেষ্টা ডাক্তার জাহেদ। বলেন, কেবল ভারত নয়, আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো দেশের সঙ্গেই কাজ করবে না সরকার। বাংলাদেশের সাথে ভারত না, শুধু অন্য যে কোনো দেশের সাথে ভবিষ্যতে যে কোনো এনগেজমেন্টে আমাদের একটা সুস্পষ্ট নীতি আছে। কোনোভাবেই আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক, কোনো শত্রুতা তো দূরেই থাকুক, কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, আমাদের স্লোগানের মধ্যে আছে, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে রাখবো, তার মাধ্যমে প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবার বলছি, এটা শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। এটা চাপ তৈরি করা কোনোভাবেই উচিত না। দিল্লি বিমানবন্দরে হেনস্থার ঘটনায় পরবর্তী যে কোনো পদক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয় নেবে জানিয়ে উপদেষ্টা বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেখা হচ্ছে বিষয়টি। পররাষ্ট্র মন্ত্রণালয় তার যা যা করণীয় তারা করছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছেন। ইরানের সঙ্গে চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের আনুষ্ঠানিকতা শুক্রবার, সমঝোতাকে বিজয় আখ্যা তেহরানে। বিরোধীদের চাপে কোণঠাসা নেতানিয়াহু। বাণিজ্যের সংবাদ। দেশের আরও 10 জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রেলপথমন্ত্রী জানান, ঢাকার পার্শ্ববর্তী ও দেশের দক্ষিণাঞ্চলে সম্প্রসারিত হবে রেল সেবা। সরকার ফরিদপুরের ভাঙা থেকে পটুয়াখালীর পায়রা পর্যন্ত রেল সংযোগ নির্মাণে চীন ও কোরিয়ার প্রস্তাব পেয়েছে বলেও দাবি করেন রেলপথমন্ত্রী। এদিকে পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু নির্মাণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। দেশে রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সব জেলায় রেল নেটওয়ার্ক সম্প্রসারণে বহুবার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। বর্তমানে রেল নেটওয়ার্কে যুক্ত 49টি জেলা। এ অবস্থায় সংযোগের বাইরে থাকা জেলাগুলোতে রেল সুবিধা পৌঁছে দেওয়া সহ সেবার মান বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে চায় সরকার। মন্ত্রিপরিষদ বিভাগে রেলমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ খাত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী বলেন, আরও 10টি জেলায় রেল যোগাযোগ স্থাপনে রাষ্ট্রীয় উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন সরকার প্রধান। নতুন আরও 10টি জেলাকে কিভাবে রেল সংযোগ বা রেল যোগাযোগ বা রেল সেবা নিশ্চিত করা যায় সে ব্যাপারে রেল লাইন এবং তার সার্ভিস প্রসারিত করবার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে।
শেখ রবিউল আলম জানান, ফরিদপুরের ভাঙা থেকে পটুয়াখালীর পায়রা বন্দর পর্যন্ত রেল রুট তৈরিতে চীন, কোরিয়া সহ কয়েকটি দেশ অর্থায়নে আগ্রহী। এছাড়া পদ্মা এবং যমুনায় দ্বিতীয় সেতু নির্মাণের বিষয়টি সরকারের পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষা স্তরে আছে বলেও জানান মন্ত্রী। অনেকগুলি প্রকল্প আছে যেটাতে চীনের আগ্রহ আছে এবং তাদের প্রস্তাবনাগুলো ইতিবাচক। আমরা সেগুলি পরীক্ষা নিরীক্ষা করছি। উভয় দেশের স্বার্থ এবং রাইট রক্ষা করে, বেনিফিট রক্ষা করে যেসব প্রকল্পগুলি একমত হওয়া যাবে সেইগুলি গ্রহণ করা হবে। পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বিতর্ক তৈরি হওয়ায় সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে। এদিকে মহাখালী টার্মিনাল সরাতে উত্তরায় 50 বিঘা জমি অধিগ্রহণের পরিকল্পনা চলছে। পর্যায়ক্রমে রাজধানীতে কোনো বাস টার্মিনাল থাকবে না বলেও জানান শেখ রবিউল আলম। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর ঘুরেও মিলছে না পেনশন। টাকা পাওয়ার আগেই মারা যাচ্ছেন 30% বেসরকারি শিক্ষক। অবসর সুবিধা বোর্ডের সফটওয়্যারের সমস্যা ও লাল ফিতার দৌরাত্মের অভিযোগ ভুক্তভোগীদের। শিক্ষকদের জন্য বেগম খালেদা জিয়ার নেয়া প্রকল্পটি রাজনৈতিক কারণে স্থবির করে রাখে আওয়ামী লীগ সরকার। কামরুল হাসানের প্রতিবেদন। অবসরে যাওয়া বাবা এখন প্যারালাইজড। চট্টগ্রামে হাসপাতালের চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। পেনশনের ভাতার জন্য মেয়ে ঘুরছে অবসর ও কল্যাণ ট্রাস্টের দপ্তরে দপ্তরে। গাইবান্ধার এক স্কুলের নৈশ প্রহরী শফিউল আলমের সংগ্রামটাও দীর্ঘদিনের। অবসরের টাকাটার জন্য ঘোরাঘুরি করতেছি, ঘুরে করতে আমার দিন যাচ্ছে। আমি বোধহয় বাসি নেটে ওটা শেষ বয়সে খায়াও যেতে পারবো না, আমার মেয়ের সংসারীটাও বোধহয় টিকিয়ে রাখতে পারবো না। 6 মাস ধরে উনি প্যারালাইজ রোগী, হাত পা চারোটা অবশ। শিক্ষকরা ওদের দুর্যোগ মুহূর্তে যদি ওদের প্রাপ্ত টাকাটা না পায়, তাহলে আমাদের দেশের জাতীয়ত্ব লজ্জা হওয়া দরকার। আমার আব্বু অনেকবার যোগাযোগ করছে, আমি 6-7 বার আসছি। আর আবুল কাশিমের বাবা পেনশনের অপেক্ষায় থেকে পাড়ি জমিয়েছেন 2020 সালে। 6 বছর পরও বাবার পেনশনের অর্থ তুলতে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। 6 বছর হয়েছে, আজকে 2026, এখন পর্যন্ত আমি অফিসে আসতেছি যাইতেছি, মানে তারা যে সঙ্গে যা কাগজ বলে আমি তাই দিতেছি। মারা গেছে 2020-এ। টাকার জন্য বারবার আসতেছে আর বলতেছে এই যাবে, কিন্তু আজকে বললো যে সফটওয়্যারের সমস্যা, কবে সফটওয়্যার ভালো হবে এটা জানি না। 6 মাসের মধ্যে শিক্ষকদের অবসর ভাতা পরিশোধের আইন থাকলেও তা যেন এখনো ফাইলবন্দি। অবসরের ফাইল জমে 5 বছরের সেশন জটে এখন বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড। গেটওয়ে জটিলতার কারণে আমরা প্রায় এই 1 বছর ধরেই দিতে পারছিলাম না। সফটওয়্যার টু সফটওয়্যার কাজ হবে, ওরা সফটওয়্যার ছাড়া আইবাস আমাদের সাথে কাজ করবে না। ফেব্রুয়ারিতে এসে 251 জন ছিল, এখানে এসে জীবিত ছিল 209 জন, মৃত ছিল 42 জন। প্রায় 4 ভাগের 1 ভাগই মারা যায়, কোনো ক্ষেত্রে 30%, 35%। এত জটের কারণ খুঁজতে মাঠে নামে সময় সংবাদ। বিভিন্ন দফতরের তথ্য বিশ্লেষণে জানা গেছে সমস্যার প্রধান কারণ আইবাস সফটওয়্যার জটিলতা। ভোগান্তির কথা স্বীকার করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব জানান, বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। ডাক্তার সবকিছু বুঝে, অফিস থেকে বুঝে সচল করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় এবং আমাদের প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা অবসর কল্যাণের জন্য এই বিষয়গুলোর জন্য কাজ করছেন। এই যে সফটওয়্যারটা ঠিক করার জন্য মানে সংশ্লিষ্ট করতে হয়েছে। জানা যায়, বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা দেওয়ার প্রকল্পটি চালু করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকারের আমলে নজর দেওয়া হয়নি এদিকে। যে শিক্ষকরা যৌবনের সবটুকু শ্রম ঢেলে দিয়ে গড়ে তোলেন একটি শিক্ষিত জাতি, সেই শিক্ষকরাই আজ অবসরে এসে অনাদর আর অবহেলায় দিন কাটাচ্ছেন। আর তাই তো জীবনের শেষ দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে নিজের অবসরের প্রাপ্য সবটুকু অর্থ বুঝে পেতে চান কোনো প্রকার দীর্ঘসূত্রতা ছাড়াই। এখন দেখার প্রশ্ন, সরকারের সংশ্লিষ্ট মহল সেদিকে নজর দেয় কিনা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাতের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। পুশিন পুশব্যাগ ঘিরে সীমান্তে থামছে না উত্তেজনা। চাঁপাইনবাবগঞ্জে এক নারীকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দেয় বিজিবি। তবে বিএসএফকে সহায়তার অভিযোগে 7 বাংলাদেশিকেও আটক করা হয়েছে। এছাড়া 3 দিন ধরে কুড়িগ্রামের রৌমারীর 2টি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন নারীসহ 9 জন। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি।
সীমান্তে একের পর এক পুশিং চেষ্টা ঘিরে উত্তেজনা, তবে প্রতিবারই বিজেপির কঠোর অবস্থানে ভারতের ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। এর আগে গ্রামবাসী আটক করে রেখেছে। সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রকুনপুর সীমান্ত দিয়ে নৌকায় এক নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্ত বাহিনী। স্থানীয়রা টের পেয়ে ওই নারীকে আটকে রাখে। খবর পেয়ে বিজিবি পুশিনের চেষ্টা প্রতিহত করে। প্রতিবাদের মুখে শূন্যরেখায় অবস্থান করলেও পরে ভারতের অভ্যন্তরে সরিয়ে নেওয়া হয়। এদিকে ওই নারীকে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে 7 বাংলাদেশিকে আটক করা হয়। রোদ বৃষ্টি মাথায় নিয়ে 3 দিন ধরে কুড়িগ্রামের রৌমারীর গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন নারী শিশু সহ 9 জন। রোববার সকালে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিএসএফকে প্রতিহত করে বিজিবি। পরে পতাকা বৈঠকেও সমাধান না হওয়ায় ভারতীয় ভূখণ্ডের প্রায় 50 গজের ভেতরে অবস্থান নেন তারা। বিএসএফ বিডিআর তারা আলোচনা করতেছেন, এই আলোচনার অবস্থায় আছেন, কিন্তু তারা কোন দেশের নাগরিক এখন কোনো সিদ্ধান্ত পৌঁছাইতে পারতেছে না। দুনো পক্ষে সরকার যদি বসে এটা সমাধান করে তাহলে বাংলাদেশের পক্ষেও ভালো, ভারতের পক্ষেও ভালো। এছাড়া ঝিনাইদহের সীমান্তবর্তী এলাকায় কাটেনি পুশিন আতঙ্ক। অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজেপি। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। পুশিন নিয়ে আলোচনার জন্য সংসদে নোটিশ দেওয়া হলেও সরকারি দল গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি। সংসদে জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে সমাধানের হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। বলেন, জনগণের স্বার্থে সংসদে যৌক্তিক ভূমিকা রাখবে জামায়াত। সেই নোটিশটা নিয়ে গড়িমসি করা হচ্ছে। সীমান্তে পুশিন, আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উল্টো করেন। তিনি বলছেন আমি উল্টো করবো না। সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতে চাই, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। যেটা সংসদে সমাধান হওয়ার সংসদে হবে, যেটা না হওয়ার রাজপথে হবে। আমরা জনগণের দাবি ছেড়ে দেব না। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাতের সময়। এআই ভিত্তিক ট্রাফিক সিগন্যাল অমান্যের ভুয়া মামলা সাজি অভিনব কৌশলে প্রতারণার ঘটনায় সিআইডির অভিযানে 3 জন গ্রেফতার হয়েছে। অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অপরাধে 17 জনকে ও জাল ভিসায় অবৈধভাবে ইতালি যেতে সহযোগিতা করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাকেও গ্রেফতার করেছে সংস্থাটি। মালিবাগের সিআইডি হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটির কর্মকর্তারা। সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের এআই প্রযুক্তিতে ট্রাফিক ব্যবস্থাপনা যখন সফলতার বার্তা দিচ্ছে, তখন এই ডিজিটাল পদ্ধতির ফায়দা নিতে কুচক্রী মহলের অভিনব প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেপ্তারের পর সিআইডি জানায়, চক্রটি ভুয়া বিআরটিএ ওয়েবসাইট খুলে মুঠোফোনে ভুয়া মামলার নোটিশ পাঠায়। এরপর অর্ধেক টাকায় মামলা নিষ্পত্তি এবং জরিমানা বাবদ 7 লাখের বেশি টাকা হাতিয়ে নিয়েছে। ডিএমপি ট্রাফিক বিভাগ মামলার কোনো মেসেজ পাঠায় না, তাই সতর্ক থাকার আহ্বান জানায় সিআইডি। এই চক্রটি ট্রাফিক জরিমানা, মামলা, আইনগত ব্যবস্থার ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরে SMS প্রেরণ করত। SMS কিংবা মোবাইল ফোনের মাধ্যমে কিংবা কোনো ওয়েবসাইটের সাথে সংযোগ ঘটিয়ে আপনাদেরকে যত কিছু বলুক, এটি অবশ্যই প্রতারক চক্রের কাজ। ইতালিতে অবৈধ অভিবাসন চক্রে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড অফিসার এখলাসুর রহমানকে গ্রেপ্তার করেছে সিআইডি। নেপালকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। অবৈধভাবে বিভিন্ন দেশে পাঠাতে প্রায় 5000 বাংলাদেশি এখনও অবস্থান করছে সে দেশে। যারাই এই মানব পাচার বা অভিবাসী চোরাচালানের চেষ্টা করবে, সেটি সরকারি বেসরকারি যে কোনো পর্যায়ে হোক, তার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে আজকের এই গ্রেফতার। নেপালে এখনও আমাদের কমপক্ষে 5000 লোক ওয়েটিংয়ে থাকে। কিভাবে দেশের বাইরে যাওয়া যায় অন্য কোনো দেশে যাওয়ার জন্য? নেপাল হচ্ছে আমাদের জন্য ট্রানজিট কান্ট্রি। এদিকে অনলাইন জুয়ার বিরুদ্ধে মাঠে নেমেছে জানিয়ে সিআইডি জানায়, গেল 4 দিনের অভিযানে 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বকাপেও আমরা শুনছি যে এই জাতীয় বেটিং কার্যক্রম শুরু হয়েছে। এটি আমাদের নজরদারি অব্যাহত থাকবে। অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা যে অভিযান শুরু করেছি, এটিও অব্যাহত থাকবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের পক্ষে শুনানির জন্য স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চটির কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য রয়েছে।
এদিকে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত হয়েছে। যাচাই বাছাই শেষে যে কোনো দিন শুরু হবে শুনানি। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে গত 9 জুন আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে আসে। এ ঘটনার মাত্র 19 দিনে রায় দেন বিচারিক আদালত। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। কাল রায় ঘোষণার কথা রয়েছে। সকালে মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য আগামীকাল দিন ধার্য করেন বিচারক। এর আগে বুধবার থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। টানা 3 কার্যদিবসে 18 সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। 21শে মে বিকেলে নগরীর বাকলিয়ায় 3.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেনের বিরুদ্ধে। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। এবার ইরান প্রসঙ্গ। অবশেষে থামছে যুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি সইয়ের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন ট্রাম্প। বলেন, অনলাইনে চুক্তি হলেও আনুষ্ঠানিক সই হবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায়। যদিও ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। 4 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সই হয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, অনলাইনে চুক্তি হলেও আনুষ্ঠানিক সই হবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায়। আগামী শুক্রবার জেনেভায় আনুষ্ঠানিক সইয়ের মধ্য দিয়ে শুরু হবে 60 দিনের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বাস্তবায়ন পর্ব। ট্রাম্প, জেডি ভ্যান্স ও ইরানি স্পিকার গালিবাফের এই সমঝোতায় বৈশ্বিক বাজারে তেলের দাম কমলেও স্থায়ী শান্তি নিয়ে রয়ে গেছে প্রশ্ন। ফেব্রুয়ারিতে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি বিমান হামলার পর এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা তুলে ধরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রায় 90% সদস্য এই সমঝোতাকে সম্মানজনক দলিল হিসেবে সমর্থন দিয়েছে। ম্যাখোর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প দাবি করেন, নতুন চুক্তির ফলে ইরান আর কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, থাকবে কঠোর নজরদারি। চুক্তির খবরে শেয়ার বাজার চাঙ্গা হলেও হরমুজ নিয়ে বিভ্রান্তি রয়েছে। কিছু জাহাজ চলাচল শুরু হলেও নিরাপত্তা ও জ্যামিং এর কারণে অনেকেই ট্র্যাকার বন্ধ করে রেখেছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থাগুলো। 19 জুন পর্যন্ত নৌ অবরোধ ধাপে ধাপে প্রত্যাহারের প্রক্রিয়া চলবে বলেও জানা গেছে। হরমুজ প্রণালী 60 দিনের জন্য টোল মুক্ত রাখতে ওমান ও ইরান যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়েছে। চুক্তিতে সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে ইসরায়েলের ওপর। গাজা, সিরিয়া ও লেবাননে অভিযান অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। চুক্তির দিনই দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় একজন নিহত হওয়ারও খবর পাওয়া গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আলজেরিয়া পরীক্ষা দিয়ে সকালে শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। পুরোপুরি ফিট মেসি, মার্টিনেজ, দেশের সমর্থকদের উন্মাদনা। রাতে মাঠে নামছে ফেভারিট ফ্রান্স। নানা সীমাবদ্ধতার মধ্যেই জনপ্রত্যাশা পূরণে কাজ করছে সরকার। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রী। মিথ্যা খবর প্রচার রুখতে চলছে আইনি ভিত্তি তৈরির কাজ। এবং লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার, অভিযুক্তকে ছিনিয়ে নিতে ডিসি এসপির গাড়িতে হামলা, পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে আহত 30। নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত 1। এই ছিল রাতের সময়। এরপর থেকে সম্পাদকীয়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায় আর সঙ্গে থাকুন সময়।